আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় চলছে। হ্যাঁ, বিটিএস এর কথাই বলছি। চলুন এই সুপারস্টারদের পেছনের আসল গল্পটা খুঁজে বের করা যাক। তো প্রশ্নটা হচ্ছে, কি করে একটা ছোট্ট প্রায় অচেনা কোরিয়ান কোম্পানির 7 জন বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড হয়ে গেল? মানে এটা তো একটা রহস্যের মতো, তাই না? চলুন আজ সেই রহস্যের জটটায় খোলার চেষ্টা করি। শুরুতেই কিছু সংখ্যা দেখা যাক, যা শুনলে হয়তো মাথা ঘুরে যাবে। 40 মিলিয়ন, হ্যাঁ, 40 মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছে বিটিএস। এই অবিশ্বাস্য সংখ্যাটা তাদের দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে সফল মিউজিক্যাল অ্যাক্ট বানিয়েছে। এর পরের সংখ্যাটা হলো 6। এর মানে কি? এর মানে হলো আমেরিকার নাম্বার 1 সিঙ্গলসের তালিকায় তারা 6 বার শীর্ষে গেছে। আর জানেন সবচেয়ে অবাক করা বিষয়টা কি? বিটলসের পর আর কোনো গ্রুপ এত কম সময়ে এই কাজটা করতে পারেনি। ভাবা যায়? ব্যাপারটা কিন্তু শুধু অ্যালবাম বিক্রির মধ্যেই সীমাবদ্ধ না। ওয়েম্বলি স্টেডিয়াম, রোজ বোল, এসব বিশ্ববিখ্যাত জায়গায় তাদের কনসার্টের টিকিট চোখের পলকে সোল্ড আউট হয়ে যায়। আর আসল কথাটা হলো, তারা কিন্তু ইংরেজি ভাষায় গান গায় না। এশীয় শিল্পী হিসেবে তারাই প্রথম এই অসাধ্য সাধন করেছে। কিন্তু এই যে এত সাফল্য, এত নামডাক, এর পেছনের গল্পটা কিন্তু একদম অন্যরকম। তাদের শুরুটা ছিল খুবই সাধারণ, এতটাই যে আজকের এই অবস্থানের সাথে মেলানোই কঠিন। চলুন তাদের সেই শুরুর দিনগুলোতে একটু ঢু মেরে আসি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে কে পপ ইন্ডাস্ট্রির বিগ 3, মানে 3টে বিশাল দৈত্যের মতো কোম্পানি যাদের হাতে সব ক্ষমতা, অঢেল টাকা। আর অন্যদিকে বিগ হেড এন্টারটেইনমেন্ট, ছোট্ট একটা কোম্পানি, মাত্র 2টো ফ্লোর আর একটা প্র্যাকটিস রুম নিয়ে যাদের পথ চলা শুরু। মানে বুঝতেই পারছেন লড়াইটা কতটা অসম ছিল। সুগারে কথাটা শুনলে গায়ে কাঁটা দেয়। আমাকে হয় খাওয়ার জন্য টাকা খরচ করতে হতো, না হয় বাসে করে বাড়ি ফেরার জন্য। এটা কোনো সিনেমার ডায়লগ না, এটা ছিল তাদের প্রতিদিনের বাস্তবতা, টিকে থাকার লড়াই। ভাবুন তো একবার, দিনের শেষে পকেটে এতটাই কম টাকা যে হয়তো খেতে হবে, নয়তো বাড়ি ফিরতে হবে। দুটো একসাথে সম্ভব না। শুরুতে তারা কিন্তু টিপিক্যাল কেপপ আইডল ছিল না, একদমই না। তারা ছিল একটা র্যাডিক্যাল হিপ হপ গ্রুপ। তাদের গানে থাকত সমাজের প্রতি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার প্রতি তীব্র সমালোচনা। মেইনস্ট্রিম মিডিয়া তাদের পাত্তাই দিত না। তো তারা কি করল? তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানালো। সরাসরি ফ্যানদের সাথে কথা বলা শুরু করল, একটা অন্যরকম কানেকশন তৈরি করল। আর ঠিক এর পরেই তাদের গল্পে একটা বিরাট মোড় আসে, একটা টার্নিং পয়েন্ট, যেখানে তাদের ভেতরের কষ্ট, যন্ত্রণাগুলোই তাদের আর্ট, তাদের গানের মূল অনুপ্রেরণা হয়ে ওঠে। আর সত্যি বলতে এটাই তাদের সাফল্যের সবচেয়ে বড় রহস্য। তাদের গানের এই জার্নিটা দেখলেই বিষয়টা পরিষ্কার বোঝা যায়। দেখুন, 2013-14 সালে তাদের গানে ছিল রাগ, ছিল বিদ্রোহ। এরপর 2015-16তে সেই সুরটা বদলে গেল, হয়ে গেল আরও ব্যক্তিগত। গানে উঠে এলো ভয়, হতাশা আর তরুণ বয়সে নানা সংগ্রামের কথা। আর তারপর 2017-18 থেকে শুরু হলো ঘুরে দাঁড়ানোর গল্প। সেই কষ্টকে জয় করে নিজেকে ভালোবাসার, সেলফ লাভের এক নতুন অধ্যায়। এই টেবিলটা দেখলে সত্যি বলতে কি একটু থমকে যেতে হয়। এখানে প্রত্যেক মেম্বারের ব্যক্তিগত সংগ্রামের একটা দিক তুলে ধরা হয়েছে। যেমন ধরুন সুগার টিকে থাকার লড়াই, জিমিনের আত্মধ্বংসের প্রবণতা, বা আরএমের কাঁধে লিডার হিসেবে অনেক দায়িত্বের বোঝা। প্রত্যেকের কষ্টের ধরনটা ছিল আলাদা, কিন্তু যন্ত্রণাটা ছিল একই রকম তীব্র। আর এই যে ব্যক্তিগত কষ্ট, এগুলো শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এগুলো সরাসরি তাদের গানে চলে আসত। যেমন জিমেনের লাই গানের এই লাইনগুলো, মিথ্যের জালে আটকা পড়েছি, আমাকে আমার আসল আমিকে খুঁজে দাও। এটা শুধু একটা গানের লাইন না, এটা তার ভেতরের যন্ত্রণার এক জীবন্ত প্রকাশ। তো নিজেদের ভেতরের কষ্ট, নিজেদের দুর্বলতাকে এত সাহসের সাথে সবার সামনে আনার ফল কি হলো? ফলাফলটা এই চার্টেই দেখতে পাচ্ছেন। উইংস অ্যালবাম বিক্রি হলো 1 মিলিয়ন কপি। তারপর লাভ ইয়োরসেলফ টিয়ার সোজা আমেরিকার 1 নম্বর অ্যালবাম, আর ম্যাপ অব দ্য সোল 7 তো সব রেকর্ড ভেঙে দিল, 5 মিলিয়নেরও বেশি কপি। তাদের এই সততাই আসলে মানুষের মন ছুঁয়ে গিয়েছিল। কিন্তু গল্পটা এখানে শেষ না।
আরও গভীর একটা স্তর আছে। তাদের বাস্তব জীবনের এই কষ্টগুলো শুধু গানেই আটকে ছিল না, এর একটা আয়নার মতো প্রতিচ্ছবি তৈরি হয়েছিল একটা জটিল কাল্পনিক দুনিয়ায়। এই দুনিয়াটার নাম হল বিটিএস ইউনিভার্স বা সংক্ষেপে বিইউ। এটা কি? এটা হলো একটা ফিকশনাল স্টোরি লাইন যা তাদের মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, এমনকি ওয়েবটুনের মাধ্যমেও বলা হয়েছে। এখানে প্রত্যেক মেম্বারের একটা করে কাল্পনিক চরিত্র আছে, আর সেই চরিত্রগুলো নিজেদের ট্রমার এক চক্রের মধ্যে আটকে আছে। ব্যাপারটা কাজ করে এইভাবে। প্রথমে মেম্বারদের বাস্তব জীবনের সংগ্রামগুলোকে নেওয়া হয়, তারপর সেগুলোকে ওই কাল্পনিক চরিত্রদের জন্য প্রতীকী ট্রমা বা মানসিক আঘাতে পরিণত করা হয়, আর এই গল্পগুলোই দেখানো হয় মিউজিক ভিডিও আর অন্য সব কন্টেন্টে। ফলে ফ্যানরা আরও গভীরে গিয়ে কানেক্ট করতে পারে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? তাদের এই অবিশ্বাস্য বিশ্বজোড়া সাফল্যের আসল কারণটা কি? সব কিছুকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে উত্তরটা কিন্তু একটাই। আর সেই উত্তরের একটা বিশাল অংশ জুড়ে আছে তাদের ফ্যান্ডম, যাদেরকে সবাই ARMY নামে চেনে। আসলে বিটিএস যেভাবে তাদের গল্প বলে অনেকগুলো স্তরে সততার সাথে, সেটাই তাদের আর ফ্যানদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরি করে দিয়েছে। তাহলে মূল কথাটা কি? বিটিএসের সাফল্যের ফর্মুলাটা শুধু ট্যালেন্ট না, আসল ফর্মুলাটা হলো নিজেদের খুঁত, নিজেদের অপূর্ণতাকে লুকানোর বদলে সাহসের সাথে সবার সাথে শেয়ার করার সিদ্ধান্ত। আর এই কাজটা করার মাধ্যমে তারা আসলে একটা কালেকটিভ হিলিং বা সম্মিলিত নিরাময়ের বার্তা দিয়েছে, যা সারা বিশ্বের কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বিটিএসের এই পুরো গল্পটা কি আমাদের এটাই বলছে যে এই যুগে এসে বিশ্বজুড়ে মানুষের সাথে সত্যিকার অর্থে কানেক্ট করার নতুন ফর্মুলাটাই হলো নিজেদের দুর্বলতাকে সাহসের সাথে প্রকাশ করা? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।